ভুবনেশ্বরকে কিন্তু সিটি অফ টেম্পল বলা হয়, তো প্রচুর 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 পরিমাণে কিন্তু এখানে মন্দির রয়েছে। আমরা ঢুকে পড়েছি সান টেম্পল কোনারক। আপনারা দীঘার মেরিন ড্রাইভ দেখেছেন, মন্দারমণি মেরিন ড্রাইভ দেখেছেন, বাট এই মেরিন ড্রাইভটা কিন্তু একটা অন্যরকম, মানে সমুদ্রটা দেখুন কত তেজ। এইটা হচ্ছে উদয়গিরির সবচেয়ে বড় গুহ। টোটাল বিশ্বে 7টা শান্তিস্তূপা আছে, তার মধ্যে একটা শান্তিস্তূপা এখানে আছে। দারুণ সুন্দর ভিউ কিন্তু দেখুন, এখান থেকে জৈন টেম্পলটা অসাধারণ সুন্দর লাগছে। জয় জগন্নাথের নাম নিয়ে পুরী ট্যুরটাকে কমপ্লিট করতে হবে। গুড মর্নিং ফ্রম পুরী, ওড়িশা। আজকে আমাদের পুরীতে ডে 2। লাস্ট এপিসোডে আমরা একটা ক্যাব বুক করেছি এটা ট্রাভেল এজেন্ট থেকে, তো সেই ক্যাবে করে আমরা আজকে সারাটা দিন ঘুরবো আর দেখবো 8 থেকে 10টা ভালো ভালো প্লেস, যেমন কোনারক, সূর্য মন্দির, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এই সব জায়গাগুলো আজকে ঘুরে বেড়াবো। তো ঘুরতে মোটামুটি আজকে সারাটা দিন কেটে যাবে। এখন বাজে হচ্ছে 7:30, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। 8:45-টার মধ্যে গাড়ি চলে আসবে আমাদের। গাড়ি আসলে একদম হোটেল থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। সকাল সকাল আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। তো কালকের পায়ে ব্যথাটা কিন্তু এখনও আমার মোটামুটি বেশ ভালোই অবস্থা খারাপ করে দিয়েছে। কালকে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার সকালবেলা একটা ওষুধ খেয়ে নেবো। একদিকে আকাশ পরিষ্কার হচ্ছে, আবার একদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার সুইফট ডিজায়ার বুক করেছি। क्या नाम है भैया आपका? বাদল। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। লাস্ট এপিসোডে আপনাদেরকে বলেছিলাম আমরা কিন্তু ক্যাব বুক করেছি, কিন্তু আপনাদের যদি বাজেট থাকে এবং বাজেটের মধ্যে ঘুরতে চান, সেই বাজেটের মধ্যে ঘোরার জন্য কিন্তু আপনারা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বাসে করে ঘোরা। কোনো ঝুট ঝামেলা নেই, আপনাকে ইভেন টিকিট কাটতে পর্যন্ত দাঁড়াতে হবে না। প্লাস আপনারা গাইডের সুবিধাও পাবেন বাসে করে গেলে। আপনাদেরকে গাইড বলবে সব ওই সব জায়গা সম্বন্ধে। যেমন কোনারক সূর্য মন্দিরে একটা গাইড হলে আপনারা বুঝতে পারবেন যে সূর্য মন্দিরের মাহাত্ম্যটা কী। তো সেইটা আমরা কিন্তু পাবো না, আমাদেরকে গাইড আলাদা করে নিতে হবে। আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট, সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। বাসে করে গেলে কিন্তু আপনারা এই স্যান্ড আর্ট মিউজিয়ামে আসতে পারবেন না, কারণ বাসটা দাঁড়াবে না। এখানে শুধুমাত্র প্রাইভেট কার। আমরা ওই দিকের রাস্তা দিয়ে আসলাম, ওই দিক থেকে পুরীর দিকে আসলাম। এইদিকে হচ্ছে চন্দ্রভাগা বিচ, এদিকে পড়ছে। এই হচ্ছে মিউজিয়াম, এখানে যত আছে সব প্রাইভেট কার। দেখুন এই হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, 40 টাকা পার পারসন। তো এই হচ্ছে টিকিট। তো এইখান থেকে আমরা এন্ট্রি করলাম, আর এইখানে দেখুন কত সুন্দর স্যান্ড আর্টগুলো রয়েছে। এই একটা স্যান্ড আর্ট, আর এইখানে প্রচুর, এখানে সব পরপর একের পর এক স্যান্ড আর্ট রয়েছে। আপনারা স্যান্ড আর্টগুলোকে এনজয় করুন, আমরা এখান থেকে দেখি আস্তে আস্তে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব। এই দেখুন হাল্ক, কি সুন্দর অ্যাভেঞ্জার্স টিমের পুরো একটা স্যান্ড আর্ট বানিয়েছে। দেখুন হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, ওখানে স্পাইডারম্যান, দেখুন যীশু খ্রিস্ট। আর এখানে দেখুন বালি রাখা রয়েছে, এগুলো দিয়েও কি নিশ্চয়ই কোনো ভবিষ্যতে আর্ট তৈরি হবে। এখানেও বালি রাখা রয়েছে। প্রাইভেট কারে আসলে কিন্তু একদম এখানে চলে আসবেন, ভালোভাবে ঘুরবেন, বেশ সুন্দর জায়গা। এই সিম জিনিসটা না হলেও এর কিন্তু কিছু কিছু জিনিস আমরা পুরী সমুদ্র বিচে দেখতে পাই, যেটা আমরা এই বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি না। বাট বৃষ্টি না হলে আপনাদেরকে দেখাতাম, পুরী সমুদ্র বিচের উপরেও কিন্তু এইরকম স্যান্ড আর্ট খুব সুন্দরভাবে বানিয়ে রাখা হয়। তো আমরা এখান থেকে এক্সিট করলাম, এখান থেকে এন্ট্রি করেছিলাম, এই পাশেরটার থেকে রাইট সাইডের থেকে এক্সিট করলাম করে এবার এখানে যে ক্যান্টিনটা দেখালাম তখন, এই ক্যান্টিনে আমরা ব্রেকফাস্ট করব। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সাম্বার বড়া ব্রেকফাস্টের জন্য, আর সুরজিৎ নিয়েছে হচ্ছে দই বড়া। সুরজিৎ খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এই দই বড়া আর সাম্বার বড়া দুটোরই প্লেট 80 টাকা। 80 টাকায় 4 পিস দেবে। দই বড়াতে 3 পিস, আর নর্মাল সাম্বার বড়াতে হচ্ছে 4 পিস। বেশ সুন্দর ক্রিস্পি খাবারটা খেতে, সুন্দর সুন্দর। এটা হচ্ছে দই বড়া, সুরজিৎ নিয়েছে। বেশ সুন্দর। টক দইয়ের মধ্যে মশলা যেমন ধনে জিরে এগুলোকে তেলে ফ্রাই করে ওটাকে দিয়েছে, সঙ্গে ধনেপাতা, বেশ সুন্দর লাগছে।
পেট ভরে খাওয়া দাওয়াটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিন প্লেস চন্দ্রভাগা বিচ। পুরী থেকে চন্দ্রভাগা বিচের দূরত্ব অলমোস্ট 40 কিলোমিটার, আর এই মিউজিয়াম থেকে কিন্তু 25 কিলোমিটার দূরে হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো আমরা যাবো, মোটামুটি প্রায় 30 থেকে 40 মিনিট তো টাইম লাগবে যদি রাস্তা এরকম ভালো থাকে। ভীষণ সুন্দর কিন্তু এই পুরী কোনারকের মেরিন ড্রাইভটা, পুরো দুই দিকে পুরো গাছগাছালি দিয়ে পুরো রাস্তাটা ঢাকা। আর এর আগে তো কখনো আমি এই রাস্তাতেই চড়িনি, কখনো গাড়িতে, বাইক নিয়েও কখনো আসিনি আমি এখনো অব্দি এই দিকে। কিন্তু রাস্তা না মানে সুন্দর, মানে গাড়ির ভিতর থেকে দেখলে এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর এই রাস্তায় কিন্তু পুরো ডাবের কাঁদি নিয়ে বসে আছে, মানে ডাব বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে একটা ব্রেক নিতে পারেন এবং ডাব খেতে পারেন। এখন যে রাস্তাটা আপনারা দেখছেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। মানে আপনারা দীঘার মেরিন ড্রাইভ দেখেছেন, মন্দারমণির মেরিন ড্রাইভ দেখেছেন, বাট এই মেরিন ড্রাইভটা কিন্তু একটা অন্য রকম। মানে সমুদ্রটা দেখুন কত তেজ, তো একদিকে সমুদ্র আর একদিকে হচ্ছে জঙ্গল, আর মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে রাস্তা। অন্যরকম অনুভূতি এই পুরী কোনারক মেরিন ড্রাইভ রোডটা। আর একটুখানি গেলে চন্দ্রভাগা বিচটা চলে আসবে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এই রাস্তাটা। আমরা ওই দিকে রাস্তা থেকে আসলাম, এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে সোজা কোনারকের দিকে। আর এখানে সমস্ত গাড়িগুলো পার্ক হয়ে আছে। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আমার পিছনে হচ্ছে বিচটা, এইদিকে খাওয়া দাওয়ার দোকান আছে, এইদিকেও খাওয়া দাওয়ার দোকান আছে। তো চলুন আমরা এবার চন্দ্রভাগা বিচটার কাছে যাই। পুরী থেকে কিন্তু দূরত্ব যেটা বললাম যে 40 কিলোমিটার মতো। আর এখান থেকে ভুবনেশ্বর, মানে ভুবনেশ্বর থেকে যদি আপনারা আসেন, ভুবনেশ্বর থেকে কিন্তু প্রায় 70 কিলোমিটার দূরে এই চন্দ্রভাগা বিচ। এখানে দেখুন সোভেনিয়ার শপ রয়েছে, খাওয়া দাওয়ার দোকান, এদিকে ডাব, ওইদিকে বিচ। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করতে পারবেন। দেখুন এখানে বাইক পার্কিং রয়েছে। আর বালিতে যদি আপনারা এটিভি রাইডিং করতে চান, এই হচ্ছে সেই এটিভি গাড়ি। এই গাড়িগুলো নিয়ে এটিভি রাইড করতে পারবেন। তো এটিভি রাইড করতে গেলে 150 টাকা পার পার্সন। এখান থেকে আপনাকে নিয়ে যাবে ওইদিকে ঘুরিয়ে, ওই দিকটায় ঘুরিয়ে নিয়ে আবার আপনাকে এখানে নিয়ে চলে আসবে। 50 টাকা ডাবের দাম। ভাবা যায় আমাদের কলকাতাতে এখন 70 টাকা। তো কেমন লাগলো আপনাদের এই চন্দ্রভাগা বিচ? এখানে কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রভাগা নদী রয়েছে। চন্দ্রভাগা নদীর নাম অনুসারে হচ্ছে এই চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা নদীটা কিন্তু শুকিয়ে গেছে, এখন আর চন্দ্রভাগা নদীর সেরকমভাবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু শুনেছি যে বছরের কোনো একটা টাইমে, নির্দিষ্ট টাইমে চন্দ্রভাগা নদীতে জল আসে এবং সেই সময় চন্দ্রভাগাতে এখানে একটা উৎসব, এখানে একটা মেলা হয়। সেই মেলা আসতে প্রচুর লোকজন এখানে আসে, নদীতে পুজো পার্বণ উৎসব হয়, তো বেশ সুন্দর একটা জমজমাট হয়। আর এই চন্দ্রভাগা বিচটাকে কিন্তু আবার অনেকে কোনারক বিচ নামেও পরিচিত, যেহেতু এখান থেকে কোনারক মাত্র 3-4 কিলোমিটার, তো কোনারক বিচ নামেও পরিচিত হচ্ছে এই চন্দ্রভাগা বিচ। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য কোনারক সান টেম্পল। আমরা এদিক থেকে আসলাম, এদিক থেকে এসে ইউটার্ন নিয়ে আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়েছে। এখানে হচ্ছে ক্যাব পার্কিংয়ের জায়গা। আর বাস দেখুন দাঁড়িয়ে আছে এখানে বাস। এইখানে এর উল্টো দিকের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে কোনারক টেম্পলের দিকে। কোনারকে যদি আপনারা আসেন এখানে চাইলে আপনারা এখানেও ব্রেকফাস্ট করতে পারেন। দেখুন এখানে প্রচুর দোকানপাট রয়েছে পুরো রাস্তাটা। এটা একটা শর্টকাট। বাসে আসলে আপনাকে বাসটা ওই দিক দিয়ে আরও 1-2 কিলোমিটার এগিয়ে ঘুরে তারপরে আরেকটা রাস্তার সামনে দাঁড় করাবে, ওখান থেকে যেতে হবে। বাট এটা হচ্ছে শর্টকাট, আমাদের ড্রাইভার দাদা বললো। তো এখান থেকে আমরা যাব সোজা একদম মন্দিরের সামনে। ওই দিকের গলিটা দিয়ে আসলাম, এসে এখানে একটা মার্কেট রয়েছে পুরো ভর্তি, এদিকে একটা টেম্পল রয়েছে, নবগ্রহ টেম্পল। আমরা যাব হচ্ছে এই দিকটায়। বিশাল বড় কিন্তু মার্কেট, এখানে প্রচুর দোকানপাট। তো বিকেল আসলে হয়তো ভালো হতো, খালি রোদের টেস্টটা একটু বেশি, তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর তার উপরে তো আমার পায়ের ব্যায়াম হতে আমার অবস্থা আরও খারাপ। ওই যে মার্কেটটা দিয়ে আসলাম, এসে ওই হচ্ছে আমাদের কোনারক সান টেম্পল। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। চলুন এই গেটটা দিয়ে ঢুকবো।
তো টিকিট নিয়ে নিয়েছি। এই হচ্ছে টিকিট, 40 টাকা পার পার্সন টিকিট। আর ভিড় ছিল না টিকিট কাউন্টারে। আর আপনারা চাইলে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারবেন। ফোনপে অ্যাপ দিয়ে একটা কিউআর কোড আছে টিকিট কাউন্টারের পাশে, যেখানে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গাটা রয়েছে। ওই কিউআর কোডটা ফোনপে দিয়ে স্ক্যান করলে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনারা সমস্ত ডিটেলস ভরে পেমেন্ট করলেই আপনার টিকিটটা চলে আসবে আপনার মোবাইলে। তো আপনারা অনলাইনে টিকিট কেটেও আপনারা ঢুকতে পারেন। তো টিকিট আমরা পেয়ে গেছি। আমরা এখন যাব কোনারক সান টেম্পলের ভিতরে, আর আপনাদেরকেও দেখাবো এখানকার ঐতিহ্য। ওড়িশার পুরী জেলার চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই বিস্ময়কর স্থাপত্য কোনারক সূর্য মন্দির। এই মন্দিরটি 1300 শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। কথিত আছে তার মাতা কস্তুরী দেবীর ইচ্ছায় তিনি এই বিশাল সূর্য মন্দিরটি তৈরির সংকল্প নেন। 1944 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এই মন্দিরটিকে কল্পনা করা হয়েছে একটি বিশাল সৌররথ হিসেবে, যা 7টি তেজি ঘোড়া দ্বারা টানা হচ্ছে। এই রথে রয়েছে 12 জোড়া চাকা, যা বছরের 12টি মাসকে নির্দেশ করে। প্রতিটি চাকায় 8টি স্পোক রয়েছে, যা প্রাচীনকালে সূর্যঘড়ি হিসেবে কাজ করত এবং আজও নির্ভুল সময় জানায়। মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে অপূর্ব শিল্পকলা, যা প্রাচীন ভারতের উন্নত প্রকৌশল বিদ্যার প্রমাণ। মন্দিরের বহির্ভাগের দেওয়ালে প্রচুর পরিমাণে শৃঙ্গার রসাত্মক বা কামোদ্দীপক ভাস্কর্য দেখা যায়, যা সেই যুগের শিল্পরীতির এক বিশেষ বৈশিষ্ট্য ছিল। মন্দিরের গর্ভগৃহ এবং জগমোহন একটি সাধারণ মঞ্চের উপর দাঁড়িয়ে আছে, যা অত্যন্ত জটিল এবং সমৃদ্ধ অলঙ্করণ ও ভাস্কর্যে ঢাসা। এই কোনারকের এই ভাস্কর্যগুলি কেবল ধর্মীয় কারণে নয়, বরং মানুষকে শিক্ষিত করার উদ্দেশ্যে একটি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের মতো তৈরি করা হয়েছিল, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জ্ঞান আহরণ করতে পারত। মন্দিরের চূড়ায় একসময় একটি 52 টনের বিশাল শক্তিশালী চুম্বক বসানো ছিল। এই চুম্বক এবং দেওয়ালে থাকা লোহার পাতের সমন্বয়ে এক অনন্য চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছিল, যার ফলে গর্ভগৃহে থাকা সূর্যদেবের বিগ্রহটি শূন্যে ভাসমান থাকত। তবে এই চুম্বকের শক্তি এতটাই বেশি ছিল যে সমুদ্র দিয়ে যাওয়ার সময় জাহাজগুলোর কম্পাস কাজ করা বন্ধ করে দিত। তাই পর্তুগিজ নাবিকরা একে ব্ল্যাক পাগোডা বলতো। কোনারকের এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান এবং কলার এক অনন্য বিশ্বকোষ। আপনি যদি এখনও এসে না থাকেন, তবে ভারতের এই গৌরবময় ইতিহাস দেখার সুযোগ মিস করবেন। প্রচণ্ড গরম। আমরা কোনারক সান টেম্পল থেকে গাড়িতে উঠে গেলাম, জল টল খেয়ে নিলাম, ঠান্ডা সোডা খেয়ে একটু শরীরটা একটু রিল্যাক্স লাগছে। এবার যাবো হচ্ছে আমরা ভুবনেশ্বরের দিকে। 60 to 64 কিলোমিটার যাবো, 2 ঘন্টা সময় লাগবে যেতে। আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ধবলগিরি। তো আমরা চলে এসেছি ধবলগিরির একদম টপ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরো নিচে, আমরা কিন্তু একদম উপরে চলে এসেছি। নিচে দেখুন ঘরবাড়িগুলো রয়েছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে। এই ধবলগিরি বিখ্যাত হচ্ছে এখানকার শান্তি স্তূপার জন্য। টোটাল বিশ্বে 7টা শান্তি স্তূপা আছে, তার মধ্যে একটা শান্তি স্তূপা এখানে আছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এই সিঁড়িটা উঠে যাচ্ছে। তো আমরা এখন সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠে যাব। এখানে উঠেই দেখতে পাবেন হচ্ছে আপনারা ধবলেশ্বর মহাদেবের মন্দির। এখানে ধবলেশ্বর মহাদেব বিরাজমান, আর এখানে আমরা দর্শন করলাম। এবার আমরা যাব হচ্ছে শান্তি স্তূপার দিকে। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দিকে হচ্ছে শান্তি স্তূপার দিকে। ওই যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না, আর ওই যে হচ্ছে শান্তি স্তূপা। চলুন আরও সামনে গিয়ে দেখাচ্ছি। এই শান্তি স্তূপা যাওয়ার পথে কিন্তু আপনারা এখানে প্রসাদ পাবেন, বিভিন্ন রকমের মিষ্টি, এখানে ফলের দোকান রয়েছে। আর এই হলো ধবলগিরি, দেখুন কত সুন্দর। এই হচ্ছে শান্তি স্তূপা। উড়িষ্যাতে এই শান্তি স্তূপাকে ধবলগিরি বলা হয়। ভুবনেশ্বর শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ধৌলিগিরি বা ধবলগিরি ভারতের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান।
আমার পিছনে এটা হচ্ছে শান্তি স্তূপা। এই শান্তি স্তূপাতে কিন্তু বুদ্ধের 4 রকমের অবতারের বর্ণনা রয়েছে। তো শান্তি স্তূপা যেরকম বললাম যে ওয়ার্ল্ডে 7টা এরকম শান্তি স্তূপা আছে, যার মধ্যে থেকে আমি লাদাখে আপনাদেরকে একটা শান্তি স্তূপা দেখিয়েছি, লাদাখে লেতে শান্তি স্তূপাটা রয়েছে, দার্জিলিংয়ে আপনাদেরকে শান্তি স্তূপা দেখিয়েছি, আর এটা নিয়ে 3 নম্বর শান্তি স্তূপা উড়িষ্যাতে উপস্থিত ধবলগিরিতে রয়েছে এই শান্তি স্তূপা। এই পাহাড়ের কোলেই খ্রিস্টপূর্ব 261 অব্দে সেই প্রলয়ঙ্কারী কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল। লোককথা অনুযায়ী যুদ্ধের রক্তপাতে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। এই ধ্বংসলীলা দেখেই সম্রাট অশোকের হৃদয় পরিবর্তন হয় এবং তিনি হিংসা ত্যাগ করে এখানেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত ধবধবে সাদা শান্তিস্তূপ বা পিস পাগোডা এই মহান পরিবর্তনের প্রতীক। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ ও কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘের সহায়তায় এটি নির্মিত হয়। স্তূপের গম্বুজে 5টি ছাতা এবং দেওয়ালে বুদ্ধের জীবনের বিভিন্ন মুদ্রা ভাস্কর্য শান্তির বার্তা বহন করে। শান্তি স্তূপের ঠিক পিছনে রয়েছে প্রাচীন হিন্দু মন্দির ধবলেশ্বর শিব মন্দির। এখানকার প্রধান আকর্ষণ হল সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড শো, যা সম্রাট অশোকের জীবন ও কলিঙ্গ যুদ্ধের কাহিনী জীবন্ত করে তোলে। এছাড়া প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে বিখ্যাত কলিঙ্গ ধৌলি মহোৎসব আয়োজিত হয়। ধৌলিগিরি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখুন আমার পিছনে আমি এই সাইডে আসলাম, বাঁদিকে আসলাম, বাঁদিকে দেখুন গৌতম বুদ্ধের আরেক অবতারের রূপ। আমরা জাস্ট ধবলগিরি থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, আবার যাচ্ছি এবার আমরা আমাদের পরবর্তী সাইট সিন প্লেস লিঙ্গরাজ টেম্পল। ভুবনেশ্বরে কিন্তু একটা প্রধান মন্দির হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। আমরা চলে আসলাম লিঙ্গরাজ টেম্পল। আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং পুরো টেম্পলের। এখানে আপনারা পার্ক করতে পারবেন গাড়ি। মন্দিরে যাওয়ার জন্য হচ্ছে এই দিকের রাস্তা, এই দিক দিয়ে আমরা মন্দিরের ভিতর যাব। এখানে যে পার্কিংটা বললাম, এই পার্কিংয়ের পাশে একটা সুন্দর দেখুন পার্ক টাইপের করা রয়েছে, কত সুন্দর। আমি চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলের মেন গেটের সামনে। এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে মেন গেট, আর আমার ডান দিকে রয়েছে হচ্ছে এখানে এন্ট্রি করার জন্য আপনাকে জুতো খুলে আর সমস্ত কিছু জমা রাখতে হবে। মানে আপনি মোবাইল, ক্যামেরা, পার্স কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, সমস্ত কিছু জমা রেখে তারপরে আপনি মন্দিরের ভিতর ঢুকতে পারবেন। মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি টিকিট কাটতে হবে না, ফ্রি অফ কস্ট আপনারা আরামসে ঢুকতে পারবেন সমস্ত কিছু রেখে। পুরী থেকে কিন্তু 63 কিলোমিটার দূরে এই মন্দিরটা, আর ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটে আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। এবং ভুবনেশ্বরের সবচেয়ে প্রধান মন্দির এবং সবচেয়ে পুরনো মন্দির কিন্তু এটাকে বলা হয়। তো চলুন আমরা ভিতরে যাব, জুতো খুলবো, সমস্ত কিছু রাখবো। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, যাকে মন্দিরের শহর বলা হয়, সেখানেই অবস্থিত এই ঐতিহাসিক লিঙ্গরাজ মন্দির। একাদশ শতাব্দীতে সোমবংশীয় রাজা যযাতি কেশরী এই মন্দিরটি নির্মাণ করেন, যা কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরের মূল শিখরটি 180 ফুট উঁচু এবং এটি লাল বেলে পাথর ও ল্যাটেরাইট দিয়ে তৈরি। এই মন্দিরটি 4টি প্রধান অংশে বিভক্ত: বিমান, যেটি গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। এখানকার প্রধান দেবতা হলেন হরিহর, যা ভগবান শিব ও বিষ্ণুর এক মিলিত শক্তিশালী রূপ। দর্শনার্থীদের জন্য কিছু নিয়ম রয়েছে, যেমন এখানে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন। তবে অন্যদের দেখার জন্য বাইরে একটি উঁচু প্ল্যাটফর্ম বা ভিউইং টাওয়ার আছে, যেখান থেকে পুরো মন্দির প্রাঙ্গণের একটা ওয়াইড ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। দর্শনের পর মন্দিরের পাশেই অবস্থিত পবিত্র বিন্দুসাগর দিঘিটি অবশ্যই দেখবেন। মহাশিবরাত্রি এবং অশোকাষ্টমী রথযাত্রার সময় এখানে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। যেমন দুটি নদীধারা এক মোহনায় এসে মিশে যায়, তেমনি লিঙ্গরাজ মন্দিরের হরিহর রূপটি শৈব ও বৈষ্ণব ধর্মের এক অনন্য মিলনস্থল হিসেবে পরিচিত। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে রয়েছে একটা কুণ্ড। এই হচ্ছে কুণ্ড। কুণ্ড মানে এটাকে একটা পুকুর বলা হয়। এবং এই পুকুরে দেখুন চারপাশ দিয়ে দেখুন কত ছোট 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 ঘর রয়েছে। এই ঘরগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এর ভিতরে শিবলিঙ্গ আছে। এইরকম টোটাল 100টা শিবলিঙ্গ এই পুকুরের চারপাশ দিয়ে রয়েছে। কিন্তু এখন বর্তমানে 100টা শিবলিঙ্গ আর নেই, 84টা শিবলিঙ্গ টোটাল এখানে রয়েছে। আর এখানে দেখুন লেখা রয়েছে লোকালি ইট ইজ অলসো নোন অ্যাজ দেবী পদহারা, মানে এই কুণ্ডটার লোকাল নাম হচ্ছে দেবী পদহারা। তো এই হচ্ছে টেম্পলের চূড়া, গর্ভগৃহ, আর এই হচ্ছে কুণ্ডটা। একটু জাস্ট আমি নিচে নেমে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো 84টা এখন এই মুহূর্তে শিবলিঙ্গ রয়েছে।
অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে, তাই জন্য সেখানে আর সেইগুলো নেই, মাত্র 100টার মধ্যে 84টা রয়েছে। তো আপনাদেরকে কোনটাও দেখিয়ে দিলাম। আর মন্দির দর্শন আমরা করলাম। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, মোবাইল অ্যালাউড না, আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী সাইট সিন প্লেস। চলুন আমরা গিয়ে সোজা গাড়িতে উঠবো। এখনও আমরা লাঞ্চ করে উঠতে পারিনি, জানি না লাঞ্চ করতে পারবো কিনা, সময়ের বড় অভাব। আমরা কোনারক টেম্পলে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি, মানে 2 ঘন্টা সময় চলে গেছে, যেখানে আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় নষ্ট করার কথা ছিল। তো যাই হোক, এখন যা হয়ে গেছে, দেখি কতটা কভার করতে পারি। চলুন গাড়িতে গিয়ে কথা বলছি। তো আমরা গাড়িতে আবার উঠে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে আরও দুটো ছোটো ছোটো টেম্পল কভার করতে, একদম কাছেই রয়েছে। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে এই টেম্পলগুলো খুব ভালো, এখানে একবার ঘুরে যেতে। তো আমরা সেই জন্য ভাবলাম যে একবার টেম্পলগুলো ঘুরে আসি, তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি আরেকটা যে টেম্পলের কথা বললাম, সেই টেম্পলের কাছে, নাম হচ্ছে কেদারগৌরী টেম্পল। 12th সেঞ্চুরিতে তৈরি এই মন্দির, এখানে একবার ভিজিট করব। এরপরে আরও দুটো টেম্পল আছে এই পাশেই। এখানে যেমন একটা হনুমানজির মন্দির দেখা যাচ্ছে, এই হনুমানজির মন্দিরের পাশে আরও দুটো টেম্পল আছে, তো সেটাও কভার করব। তো চলুন একবার আমরা ভিতরটায় ঘুরে আসি। এটা বেসিক্যালি দুর্গা দেবীর মন্দির। দেখুন, আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। 1300 শতাব্দীর মন্দির, বুঝতে পারছেন? এটা হচ্ছে মন্দিরের মেন গর্ভগৃহ এইটা, আর এর ভিতর থেকে দর্শন করতে হবে। আর এখানে কিন্তু আপনারা পূজা সামগ্রী পেয়ে যাবেন, পুজো দেওয়ার জন্য সমস্ত রকম পূজা সামগ্রী রয়েছে। তো এটা একটা দুর্গা দেবীর মন্দির। তো চলুন আমরা ভিতরটা একবার দর্শন করে আসি। ভিতরে একদম গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুক্তেশ্বরা আর সিদ্ধেশ্বরা টেম্পল। এই যে মন্দিরটা এখানে একটা, আর এইদিকে একটা আছে। এই যেখানে লেখা রয়েছে 9 থেকে 10 সেঞ্চুরি, মানে 9 থেকে 10 শতাব্দীর মধ্যে বানিয়েছিল। মুক্তেশ্বর মন্দিরটা কিন্তু মানে ভুবনেশ্বরের একদম রত্ন মানে হচ্ছে একেবারে খুব ভালো একটা অনেক পুরনো মন্দির। এবং ভুবনেশ্বরকে কিন্তু সিটি অফ টেম্পল বলা হয়। তো প্রচুর 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 পরিমাণে কিন্তু এখানে মন্দির রয়েছে। তো এই মুক্তেশ্বরা সিদ্ধেশ্বর টেম্পলের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিন্তু ক্যামেরা দিয়ে আপনি শুধু ছবি তুলতে পারবেন। তো আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো? অনেক পুরনো মন্দির, যেরকম বললাম যে ভুবনেশ্বর কিন্তু হচ্ছে সিটি অফ টেম্পল। জায়গায় জায়গায় প্রচুর পুরনো মন্দির, মানে মন্দির পুরনো মানে হচ্ছে সেই পুরনো, মানে 10 শতকের 9 শতকের, যেমন এই যে কেদারগৌরী 12 শতাব্দীর পুরনো মন্দির। তো চলুন আমরা এবার গাড়িতে যাই। গাড়িতে উঠে এবার আমরা চলে যাব সোজা উদয়গিরি এবং খণ্ডগিরির উদ্দেশ্যে। আমরা চলে আসলাম ফাইনালি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে পার্কিং। আমরা এসছি এই দিক দিয়ে, আর এই দিকে চলে যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরির দিকে। তো চলুন আমরা এদিকে যাই আর আপনাদেরকেও দেখাই উদয়গিরি খণ্ডগিরি। আমরা ওই রাস্তাটা দিয়ে আসলে এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাবেন হচ্ছে উদয়গিরি। এদিকে উদয়গিরি আর এই দিকে হচ্ছে খণ্ডগিরি, আর ওইখানে আছে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা প্রথমে খণ্ডগিরি যাব, তারপরে যাব হচ্ছে উদয়গিরিতে। তো আমরা টিকিটটা কাটি। টিকিট কিন্তু খণ্ডগিরি আর উদয়গিরির একসাথে কাটতে হবে, দুটো টিকিট একসাথে কেটে তারপরে আপনাকে যেতে হবে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি। অনলাইনে 20 টাকা টিকিট, অনলাইন দিয়ে পে করতে হবে। ওখানে ওরাই স্ক্যানার দেবে, স্ক্যানারে পে করলে 20 টাকা করে টিকিট, আর যদি আপনি ক্যাশ দেন তাহলে 25 টাকা করে টিকিট। তো আমরা টিকিট নিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে সবার প্রথমে খণ্ডগিরি। এই যে রাস্তাটা যাচ্ছে, এই ওঠার রাস্তাটাই হচ্ছে খণ্ডগিরি ওঠার রাস্তা। টিকিট দেখিয়ে এবার আমরা এন্ট্রি করছি। এই হচ্ছে সিঁড়ি, দেখুন পুরো গাছগাছালিতে ঢাকা, আর প্রচুর বাঁদর আছে, পায়রা রয়েছে এখানে। তো উঠলেই আপনারা এখানে একটা মন্দির দেখতে পাবেন, এদিকে মন্দির যাওয়ার রাস্তা রয়েছে এখান থেকে। আর এখান থেকে কিন্তু মোটামুটি গুহা শুরু, দেখুন সব গুহাগুলোকে খাঁচা দিয়ে ঢাকা রয়েছে। এখানে গুহা, দেখুন উপরে একটা গুহা, এখানে প্রচুর গুহা। আর এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরের দিকে উঠতে হবে, খুব খাড়া সিঁড়ি। বাবারে, আরে দেখো তো খাড়া রাস্তা, হামাগুড়িতে উঠছি। তো আমরা জাস্ট এই শর্টকাট সিঁড়িটা দিয়ে আসলাম। এই সিঁড়িটা প্রচণ্ড খাড়া সিঁড়ি, মানে পায়ের ব্যথাটা মোটামুটি একটু মাঝে মাঝে চিনচিন করে উঠছিল। আর এখান থেকে দেখুন কত সুন্দর একটা ওয়াইড রেঞ্জের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই হচ্ছে উদয়গিরি দেখা যাচ্ছে, দেখুন। আর ওই দূরে ওই যে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি না, বাট ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে ধবলগিরি, যে শান্তিস্তূপা আমরা ঘুরে আসলাম কিছুক্ষণ আগে, সেই ধবলগিরি ওখানে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে
উদয়গিরির পাহাড়, যেটা আমরা যাবো একটু পরে। তো চলুন, এর উপরে একটা জৈন টেম্পল আছে যেটা বললাম, আমরা টেম্পলটা ঘুরে আসি, তারপরে যাবো ওদিকে। এইটা হচ্ছে জৈন টেম্পলের নোটিশ দেওয়া আছে যে জুতো খুলে যেতে হবে, তো আমরা জুতো খুলবো, তারপরে এখানে উঠবো। এই হচ্ছে আমার পেছনে জৈন টেম্পল, দেখুন কত সুন্দর, সাদা পুরো। দারুণ সুন্দর ভিউ কিন্তু, দেখুন এখান থেকে জৈন টেম্পলটা অসাধারণ সুন্দর লাগছে। এর উল্টো দিকে উদয়গিরিটাও কিন্তু সুন্দর লাগছে, সানসেট হবে আর কিছুক্ষণ বাদে, ঘন্টাখানেক বাদে, তো রোদটা পড়েছে, বেশ ভালো লাগছে, সুন্দর জায়গা। চলুন এবারে আমরা এখান থেকে নেমে চলে যাব সোজা উদয়গিরিতে। এই এবড়ো খেবড়ো পাথরে পাটা পড়ছে যখন একটু চিনচিন করে যাচ্ছে, বাকি সব একদম ফার্স্ট ক্লাস, কোনো ব্যাপার না। জয় জগন্নাথের নাম নিয়ে পুরী ট্যুরটাকে কমপ্লিট করতে হবে। তো খণ্ডগিরি থেকে নেমে গেলাম একেবারে, আর এইদিকে দেখুন টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা চাইলে টয়লেট ইউজ করতে চাইলে আপনারা এইদিকে যেতে পারেন, অথবা এই যে এই দিকটা হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট, ওই যে টয়লেটটা হলুদ রঙের বাড়ি যেটা দেখা যাচ্ছে ওইটা, আর এর এই 3 মাথার মোড়, এখান থেকে আমরা এবার যাবো হচ্ছে উদয়গিরিটায় ঢুকবো। এই উদয়গিরিতে কিন্তু ট্রাইপড অ্যালাউড না, তো আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি। খণ্ডগিরিতে ছিল 15টা কেভ, আর এই উদয়গিরিতে আছে হচ্ছে টোটাল 18টা গুহা। আমরা চলে এসেছি উদয়গিরির উপরে মেন গুহার সামনে। এই যে আমার পিছনে যে গুহাটা দেখছেন, এই গুহাটার নাম আছে, এটার নাম হচ্ছে হাতি গুহা। এইটা হচ্ছে উদয়গিরির সবচেয়ে বড় গুহা। এই গুহাগুলো কিন্তু বানানো হতো তখনকার সময় মঙ্কদের থাকার জন্য। রাজা খড়াবেলা 2য় শতাব্দীতে এই উদয়গিরি এবং খণ্ডগিরি নির্মাণ করিয়েছিলেন। তো চলুন আমরা একে একে গুহাগুলো দেখব, আর এখান থেকেও কিন্তু আপনারা পুরো ভুবনেশ্বরের ভিউটা দেখতে পাবেন, আর এখান থেকে আপনারা দেখতে পাবেন হচ্ছে খণ্ডগিরির ভিউ। দেখুন খণ্ডগিরির জৈন টেম্পলটা এখান থেকেও দেখা যাচ্ছে, যেরকম আমরা খণ্ডগিরি থেকে উদয়গিরিটা দেখলাম। তো চলুন আমরা আরও গুহা এক্সপ্লোর করবো, আরও অনেক গুহা আছে, টোটাল 18টা গুহা, সব করা দেখাবো, চলুন। আমরা চলে এসেছি কিন্তু একেবারে টপে, উদয়গিরির একেবারে টপে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু আরও ভিউটা আরও সুন্দর লাগছে, পুরো শহর, ভুবনেশ্বর শহর। এখানেই রয়েছে এয়ারপোর্ট, এখান থেকে প্লেন উঠছে নামছে, বেশ সুন্দর। আপনি এখানে বসে অনেক টাইম কাটাতে পারবেন, এখানে সানসেট হচ্ছে, সানসেট দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু দেখুন খণ্ডগিরির জৈন টেম্পলটা কত সুন্দর দেখাচ্ছে, আর প্রচুর লোকজন, দেখুন এখানে প্রচুর লোকজন এসছে, এখানে সবাই বসে বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে, আর এই ভিউটার মজা নিচ্ছে, প্রচুর লোকজন ছবি তুলছে। ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট জায়গা, এক একটা গুহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ছবি তুলবেন, খুব ভালো লাগবে। এটাই ছিল আজকে আমাদের লাস্ট সাইট সিন প্লেস। এবার এখান থেকে আমরা সোজা ক্যাবে চলে যাব, ক্যাব থেকে চলে যাব সোজা পুরীর দিকে। তো চলুন দেখা হচ্ছে একেবারে ক্যাবে, তারপরে পুরীতে গিয়ে কথা বলছি। তো আমরা ফাইনালি পুরী এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেলটা, এদিকে হচ্ছে পুরীর বিচ মার্কেট। আজকে কিন্তু বিচ মার্কেট পুরো খুলে গেছে। তো আমাদের আজকে আরেকটা সাইট সিন ছিল, যেটা নন্দনকানন, যেটা আমরা কভার করতে পারলাম না। বাসে গেলে আপনি কভার করতে পারবেন অবশ্যই, কারণ বাসের টাইমে যায়, তখন আমরা আপনাদেরকে এত ডিটেলসে আপনাদেরকে শেয়ার করতে পারতাম না, যে ডিটেলসে আজকে আমরা ট্যুরটা আপনাদের সাথে করলাম। আপনি চাইলে ক্যাবে করে ঘুরতে পারেন, আমাদের টাইম অনেক বেশি লেগেছে, কিন্তু আপনাদের অত টাইম লাগবে না। তো চলুন এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে চলে আসবো বিচ মার্কেটে। আজকে একটু খাওয়া দাওয়া করবো, আবার আজকেই লাস্ট আমরা ভালোভাবে বিচটাকে ঘুরবো, বিচটাকে এনজয় করবো, কারণ কালকে আমরা বাড়ি চলে যাব।
রাত নামলেই পুরীর সমুদ্রটা অন্যরকম হয়ে যায়। দিনের কোলাহল নেই, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা হাওয়া। বিচের ধারে হেঁটে চলা, চারপাশে ছোট ছোট মার্কেট, আলো আর মানুষের ভিড়, সব কিছু মিলিয়ে এক ধরনের জীবন্ত অনুভূতি। সমুদ্র একদিকে অন্ধকার আর অন্যদিকে আলোয় ভরা দোকানগুলো, মাঝখানে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতেই ভালো লাগে। নাইট সি ভিউয়ের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকা, তারপর কাছের কোথাও ডিনার, এইভাবেই কেটে গেল আজকের পুরীর দ্বিতীয় দিন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।